বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পেশাল গ্রামার ক্লাস শুধুমাত্র স্পিকিং রাইটিং এর জন্য নয়, এটা লিসনিং এবং রিডিং এও কাজে দিবে। কারণ এই গ্রামারের মিনিং না বুঝতে পারলে, গ্রামারটা ঠিক মতো ধরতে না পারলে লিসনিং এবং রিডিং এর মিনিং বোঝাটা কঠিন হয়ে যায়। সো আমরা একটা গ্রামার শিখবো, এটা যে শুধু স্পিকিং কাজে দিবে তা না। আপনি একটা গ্রামার শিখলেন, লাইক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলে নিয়মটা শিখে ফেললেন। এখন এটা যে শুধু স্পিকিং এ কাজে লাগাতে পারবেন তা না, এট দ্য সেম টাইম একই জিনিস শিখে আপনি রাইটিং এ ইউজ করতে পারবেন। আবার যেটা রাইটিং এর জন্য শিখছেন সেটা স্পিকিং এ ইউজ করতে পারবেন। এট দ্য সেম টাইম এগুলো আবার লিসনিং রিডিং এর মিনিং বুঝতেও আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। সো খুব বেশি না, পরীক্ষার জন্য যতটুকু দরকার হয় যতটুকু না হলেই নয়, এরকম আমরা কিছু গ্রামার খুব হাতে কলমে প্র্যাকটিস করব, আর হচ্ছে খাতা কলমে লিখে রাখবো। সো সবাই একটু খাতা কলমে লেখেন যে এই কয়েকটা গ্রামার অ্যাটলিস্ট আমরা ভালো মতো আয়ত্ত করব। সো একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইনফিনিটিভ বলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো আপনার ফাইনাল পরীক্ষায় আপনি ইনশাল্লাহ নিশ্চিত হন যে আপনি রাইটিং এ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় এরকম একটা সেন্টেন্স লিখবেন। আমি তুমি ছাড়া জগতে আছে যারা, থার্ড পারসন তারা, এই ধরনের সাবজেক্ট কেন্দ্রিক, আমি তুমি সাবজেক্ট কেন্দ্রিক বাদ দিয়ে এখন একটু অ্যাডভান্স লেভেলে আসেন। তো আমি তুমি ছাড়াও যে সাবজেক্ট হতে পারে নানান ভাবে, নানান তরিকায়, নানান সিস্টেমে, মেইন সাবজেক্টটাই চেঞ্জ করে দিবেন। এটা অন্যতম একটা উপায়। সো গ্রামার ভালো করার অন্যতম একটা উপায় হচ্ছে মেইন সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন। ও ভাই পারবেন না? দেখেন, গ্রামারের অন্যতম একটা ট্রিক্স হচ্ছে গতানুগতিক, আমি তুমি তারা এগুলোকে সাবজেক্ট বানাবেন না। এগুলো খুব বেশি কঠিন না, বাট একটু মানে মাথায় রাখতে হয়। সো লিখে দিচ্ছি, গতানুগতিক, আমি তুমি তারা, এগুলাকে সাবজেক্ট বানাবেন না। ওকে, এগুলাকে সাবজেক্ট বানাবেন না। গতানুগতিক, আমি তুমি তারা এগুলোকে সাবজেক্ট বানাবেন না, তাহলে সাবজেক্ট বানাবেন ভিন্ন কোনো হচ্ছে বিষয়কে। হ্যাঁ, যেমন আমি কিছু সরেজমিনে উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন হচ্ছে যে লেখেন এক্সিলেন্স, এক্সিলেন্স ডাজেন্ট ইমার্স উইদাউট প্রপার সাপোর্ট। ওকে, এক্সিলেন্স ডাজেন্ট ইমার্স উইদাউট প্রপার সাপোর্ট। সো এই যে দেখেন এক্সিলেন্স, এক্সিলেন্স একটা নাউন। ওকে, এক্সিলেন্ট অ্যাডজেক্টিভ, এক্সিলেন্স হচ্ছে নাউন। সো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন এগুলো পরীক্ষায় আসবে না ভাই, কিন্তু পরীক্ষায় আসবে যে আপনার এই সেন্টেন্সটা লিখতে হবে। সো এক্সিলেন্সকে যে সাবজেক্ট করা যায় এটা আমাদের আইডিয়া আছে, কিন্তু পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে এগুলো লেখাটা, এগুলো আমরা খুব বেশি কেয়ার করি না। তো আপনারা যদি চ্যাট বক্সে একটা করে সেন্টেন্স লেখেন, সবাই একটা করে সেন্টেন্স লিখবেন, এবং এই চ্যাট বক্সের যথাযথ সহি ব্যবহার করবেন, এই মর্মে যদি অঙ্গীকারবদ্ধ হন, আমি এক্ষুনি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি।
সো আপনারা সবাই চ্যাট বক্সে একটা করে সেন্টেন্স লেখেন যেটার কিনা সাবজেক্ট আমি তুমি তারা, জগতে আছে যারা, থার্ড পারসন তারা, এই ধরনের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন বাদ দিয়ে এমন একটা সাবজেক্ট বানান যেটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলেন। আমি আরো কিছু সরেজমিনে আপনাদের উদাহরণ দিচ্ছি, একটা করে উদাহরণ সবাই লেখেন। এরপরে হচ্ছে ধরেন এই সাবজেক্টটা যদি আমি লিখি গেটিং হায়ার ডিগ্রিজ, আমিও লিখি আপনারাও লেখেন গেটিং হায়ার ডিগ্রিজ ফ্রম অ্যাব্রোড, স্পেশালি কানাডা, ইউএসএ, আচ্ছা গেটিং হায়ার ডিগ্রিজ ফ্রম অ্যাব্রোড স্পেশালি কানাডা ইউএসএ। ওকে, এত কঠিন না করি, এটা কেটে দিলাম। হ্যাঁ, তো আগে মেইন জিনিসটা ফোকাস করি, এটা আমার ফোকাস করার মেইন উদ্দেশ্য না। গেটিং হায়ার ডিগ্রিজ ফ্রম অ্যাব্রোড ইজ অথবা আর রিয়েলি এ প্রেস্টিজিয়াস জব ফর এ স্টুডেন্ট। তো এখন চৌধুরী সাহেব আপনিই বলেন যে গেটিং হায়ার ডিগ্রিজ ফ্রম অ্যাব্রোড ইজ এ প্রেস্টিজিয়াস জব ফর এ স্টুডেন্ট, এখানে কি মেইন সাবজেক্ট কোনটা? মেইন সাবজেক্ট হার্ড ওয়ার্ক ইজ এ কি টু সাকসেস। ওকে, influence of human activities on the world system decline biodiversity. Okay, unemployment is a crucial problem in current world. Unemployment is a crucial problem. Yeah, right. Speaking in English, speaking in English every day can bring good band score. Exactly, Ali Hossein bhai. Getting up at the crack of dawn, dawn হবে না dawn হবে, সকাল is not my cup of tea. Immunity strength. Being healthier, we should do exercise regularly. ওই যে মানে শুধু উনি কোশ্চেনটা কি, বিং হেলদি উই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি, এখানে তো উই উই সাবজেক্ট চলে আসছে। তালহা ভাই, খুবই সুন্দর একটা নাম, তালহা সাহাবীর নাম ছিল, মাশাআল্লাহ। সেলফ প্রিজার্ভিং ইজ দ্য ফার্স্ট ল অফ দ্য নেচার, হ্যাপিনেস ডাজেন্ট কাম উইদাউট হার্ড ওয়ার্কিং। এটা কোনো কথা বললেন ভাই? সুখ শান্তি সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আপনি ডিরেক্ট বলে দিলেন বাহাদুদ্দিন ভাই। আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছেন, বাট আল্লাহ তাআলা যে কোনো ভাবে সুখ শান্তি দিতে পারেন, হার্ড ওয়ার্কের মাধ্যমে দিতে পারেন, হার্ড ওয়ার্ক ছাড়াও দিতে পারেন। তবে হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করে 100% শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ। টু গেট এ সুইটেবল জব ইন কানাডা উই হ্যাভ টু এক্সপ্যান্ড নলেজ। ওই যে উই তো বলছেন, উই তো বলছেন, এই ধরনের সেন্টেন্স আমি চাইনি। আমি চেয়েছি এই যে গেটিং হায়ার ডিগ্রিজ ফ্রম অ্যাব্রোড ইজ অথবা রিয়েলি প্রেস্টিজিয়াস জব ফর স্টুডেন্ট, এক্সিলেন্ট ডাজেন্ট ইমার্স উইদাউট প্রপার সাপোর্ট। আপনারা কি করছেন, দুই একজন বেশিরভাগই ভালো লিখছেন, দুই একজন কি করছেন ওই যে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা হচ্ছে কোনো একটা কন্ডিশনাল বা লিঙ্কিং ওয়ার্ডের কিছু দিয়ে এরপর আবার আমি তুমি সারা জগতে আছে যারা, থার্ড পারসন তারা, তো ওই থার্ড পারসন ফার্স্ট পারসন কি নিয়ে আসছেন, সো এটা পিওর হয় নাই। ওকে, মর্নিং শোজ দ্য ডেজ। ওকে, দ্যাটস ওকে। দ্য এনচ্যান্টিং বিউটি অফ দ্য মুন ক্যাপটিভস মি, এক্স্যাক্টলি কারেক্ট, অনেক সুন্দর একটা সেন্টেন্স। ওকে, দ্য এনচ্যান্টিং বিউটি অফ দ্য মুন ক্যাপটিভেটস মি, খুব ভালো লাগছে আপনার কথাটা। রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং শোজ দ্য ডে, ডেজ হলো কেন ভাই? মর্নিংস, তাহলে মর্নিংস দিতে পারতেন, একটা মর্নিং অনেকগুলো দিনকে তো শো করে না, কালকের দিন কি হবে কালকের ব্যাপার। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ভাই ফেলিওরটা হবে না কেন? দেখেন খুব ভালো লাগছে কথাটা, ফেলিওরটা হবে না কেন? এরকম ফেলিওর কি পিলার অফ সাকসেস হইতে পারে? আপনারা বলেন, এই যে ফেলিওরটা, এই ফেলিওর কি পিলার অফ সাকসেস হইতে পারে? এই ফেলিওর লিখলে তো ফেল হইতেই থাকবে, হইতেই থাকবে।
জাস্ট ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। এই ফেলার ভাই পিলার অফ সাকসেস হবে না, ফেলারের বানানটা ঠিক করতে হবে। আইএলস রেজাল্ট ইজ এ ডোর ফর ডোন্ট কম্পেয়ার ইন ইউর লাইফ উইথ সামওয়ান এলস। এলস বানান ভুল, ইএলএসি। ভাই এগুলার কি মন্ত্র আছে বলেন তো? এই যে আপনার যে এই যে সিলি সিলি বানানগুলা ভুল করেন, এগুলার কি মন্ত্র আছে? এই যে ডোন্ট কম্পেয়ার ইন ইউর লাইফ উইথ সামওয়ান এলস। এলস আপনার মনে হলো যে এলস বানানটা ইএ এল অ্যাপোস্ট্রফি এস, আর লিখে ফেললেন। এটা হলো, এটা কি আমি আপনি জিন্দগি মে কাভি নেই দেখা ইয়ে বানান কো, এটা কি জীবনেও দেখেন নাই কোনদিন এই বানানটা? IELTS is not a academic test, it's just a language test. Day by day, every product are very expensive to most of the people. না, আমি আমি আসলে মানে আমার মেইন ফোকাসটা হচ্ছে যে গতানুগতিক সাবজেক্ট আপনি বলবেন না। এমনি টেকনোলজি, টেকনোলজি তো আমি তুমি তারা না, কিন্তু এটা থার্ড পার্সনের মধ্যেই যায় টেকনোলজিটা। আপনি যদি টেকনোলজি দিয়ে একটা সেন্টেন্স শুরু করেন, আম, অথবা হচ্ছে আপনি একটা স্টোর, একটা মার্কেট, একটা কান্ট্রির নাম দিয়ে শুরু করেন, এগুলো একটা থার্ড পার্সন। বাট আমি কিছু স্পেশাল থার্ড পার্সন চাচ্ছি, স্পেশাল কিছু সাবজেক্ট চাচ্ছি। ওকে, সো আমি তুমি তারা এগুলোকে সাবজেক্ট বানাবেন না। বানাবেন না তা বলাটা ভুল, এগুলোকে আহ, একটু মানে প্রফেশনাল ভাষায় লিখি, নাহলে এবার বলবেন যে ভাই এটা কেমন কথা। অবশ্যই বানাতে হবে, এগুলোও সাবজেক্ট হবে। এগুলোকে সাবজেক্ট সব সময় না বানিয়ে কিছু ব্যতিক্রমী কিছু ভিন্ন চেষ্টা করতে হবে। ওকে, ওকে। So learning from IELTS VD school is very helpful. IELTS school VD, okay. Making tea is a piece of cake for me. Okay, তাহলে আমাদের সবার জন্য চা ব্যবস্থা করে দেন ভাই। এখন তো সকাল, আমার এখানে চা বানানোর কেউ নাই। So making tea is a piece of cake for me. Redmi Note 8 Pro. আপনি হচ্ছে বড় ভাই বড় বোন যেই হন না কেন, আপনার নামটা জানি না। ওই আগে কি হতো ভাই, টিউশনি করতে গেলে নাস্তা দিত। তো আমরা অনেক সময় বেতন হোক যাহা তাহা, নাস্তা হোক ভালো, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী ছিলাম টিউশনি করতে যে। তো আমার এক ফ্রেন্ড ছিল, যে সে, তার আব্বু আর্মির অফিসার, অবস্থাপাতি খুব ভালো, বাড়ি থেকে এমনি মাসে 6-10 হাজার টাকা ঠিকই দেয়। তো তারপরে সে শখের বসে টিউশনিতে গেছে। তো প্রথম দিন যে বলছে, ভাই তাদের ব্যবহার আদব আখলাক খুবই ভালো, কিন্তু একটা কথা বলি, কাউকে বলেন না ভাই, টিউশনিতে গেছি, আমি আর ওই টিউশনি করব না। কেন, তোর কি হয়েছে, টিউশনি করবি না কেন? বলে, ভাই গেছি, নাস্তা দেয় নাই, নাস্তা যেহেতু দেয় নাই ওই টিউশনি আর করতাম না। কাজেই আপনাদের বাসায়ও বাচ্চা কাচ্চা অথবা নিজেরাও যদি পড়াশোনা করেন, কোরআন পড়েন বা বাসায় টিচার রাখেন, অবশ্যই তাহাদিগকে ভালো ভালো নাস্তা দিয়া বাধিত করিবেন। আবার আমার একটা টিউশনি ছিল, আমি যখন হচ্ছে কলেজে পড়ি, কম দামের টিউশনি আর কি। সো নাস্তা দেরি করে দিত, যাতে করে বেশি সময় পড়ে। ধরেন এমনি 1.5-2 ঘন্টা পড়াই, নাস্তা আরো বেশি দেরি করে দিত যাতে আরো বেশি সময় পড়ে। তো নানান ধরনের কাহিনী, একটু ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এগুলো সহজ জিনিস ভাই, একটু কঠিন, একটু একটু ক্রিয়েটিভ কিছু চাচ্ছি। আপনি একদম টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এগুলো দিয়ে বসে আছেন ভাই, তো হলো না তো। সো এটা ঘুমাচ্ছে না ভাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখছি আর কি। শফিকুল ইসলাম ভাই, হোয়াট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড। এগুলো আসলে এই যে এই ধরনের প্রবাদ বাক্য তো আপনার আইএলটিএস এ লাগবে না, বুঝছেন। Starting sentence with verb plan is a great way to figure out
এ গুড ব্যান্ড স্কোর, এক্স্যাক্টলি সাইফ ইসলাম ভাইয়ের কথাটা অনেক সুন্দর হয়েছে। উনি একটা ক্রিয়েটিভ সেন্টেন্স লিখছেন। আশা করি উনি কখনোই আইএলটিএস রাইটিং এ 6.5 এর নিচে পাবেন না। আপনার স্কোরটা হলে আমাকে একটু জানান। So starting sentence with verb plus ing, it's a great way to figure out a good band score. সাহিব ভাইয়া, আপনি রেজাল্টটা আমাকে একটু জানান। সবাই জানেন, ভালো হলেও জানেন, খারাপ হলেও জানেন, হ্যাঁ, কেউ হেজিটেট করবেন না, আমার পার্সোনাল নাম্বারে জানাবেন। Doing online class instead of offline is less benefit to the students. Instead of offline, why less benefits? আমাদের স্টুডেন্ট সে আহ, গ্রামে থেকে, গ্রামে বলতে আপনার শহর অঞ্চলের যে গ্রাম, ইন্টারনেট সংযোগ আছে, সে ঢাকা থেকে কুরিয়ার যোগে বই টই নিয়ে সে শুধুমাত্র বাড়িতে পড়াশোনা করে IELTS 7 পেয়েছে। আলহামদুলিল্লাহ। সো পড়াশোনা করলে আপনি যে কোনো জায়গায় ভালো করতে পারেন। আপনি অর্থ খরচ করে কোচিং এ ভর্তি না হয়েও ভালো করতে পারেন। আপনাদের ক্রিয়েটিভিটি দেখতে চাচ্ছি, কিন্তু আপনারা ভুল হইলে হোক, সমস্যা কি? এখানে তো আপনার মান সম্মান যাওয়া আসার কিছু নেই। মান সম্মান যাবে, একটু পরেই আবার মান সম্মান ফেরত চলে আসবে। ডুইং অনলাইন ক্লাস ইনস্টেড অফ অফলাইন ইজ লেস বেনিফিট। প্রথমটাকেই হচ্ছে ফোকাস বোঝায়, বুঝতে পারছেন? লেস বেনিফিশিয়াল। So plethora of techniques should be followed to get a good score. So এই যে দেখেন জাকির হোসেন ভাই, একটু অন্য সবার জন্য কিন্তু প্রযোজ্য। ভুল ধরতেছি একজনের, কিন্তু এটা একজনের জন্য বলবেন না, এটা সবার জন্যই হচ্ছে, এটা হচ্ছে ধরে নেবেন। আপনি এখানে কিভাবে ধরেন এই একটু ছোটখাটো টেকনিক ব্যবহার করলেই ভালো হয়। এই যে দেখেন উনি লিখছেন যে প্লেথোরা অফ টেকনিক শুড বি ফলোড টু গেট এ গুড স্কোর ইন আইএলটিএস। সো টু গেট এ গুড স্কোর না বলে আপনি যদি এখানে বলেন যে হায়ার ব্যান্ড স্কোর, তাহলে কি কি চেঞ্জ করবেন? এ গুড স্কোরের জায়গায় হায়ার ব্যান্ড স্কোর। ওকে, দেখেন গুড স্কোর কেমন শোনা যায় আর হায়ার ব্যান্ড স্কোরটা কেমন শোনা যায়। হায়ার ব্যান্ড স্কোর, হায়ার ব্যান্ড স্কোর। ওকে, বলেন তো আর কি কি চেঞ্জ করা যায় এখানে? এখানে আপনার দরকার নাই, কিন্তু কিছু অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডভার্ব মানে যোগ করবেন। তাহলে 1 নম্বর টেকনিক হচ্ছে গতানুগতিক আমি তুমি তারা, এগুলোকে সাবজেক্ট সবসময় না বানিয়ে ভিন্ন কোনো সাবজেক্ট বানানোর চেষ্টা করতে হবে। 2 নম্বর টেকনিক হচ্ছে আপনার কিছু কিছু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, এগুলোকে এগুলোকে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে, দরকার হোক আর না হোক। ওকে, সো আসলে আইএলটিএস এর ফিক্সড কোনো রুলস নাই যে এটা ব্যবহার করাই যাবে, করা যাবে না। সো প্লেথোরা অফ টেকনিক্স শুড বি ফলোড টু গেট এ গুড ব্যান্ড স্কোর ইন আইএলটিএস। সো এটা না বলে আপনি যদি বলেন সার্টেনলি, সার্টেনলি, ওকে, নিশ্চিতভাবে এটা অবশ্যই করতে হবে, নিশ্চিতভাবে মানে এটা করতেই হবে। সার্টেনলি law is very crucial for reduce arts crime. ফর রিডিউসিং হবে, ফর এর পরে ভার্বের সাথে আইএনজি। মাফি, মাফি ম্যাডাম, ওকে, নাকি ample of techniques should be followed to achieve a higher band score in IELTS. So ample of techniques, no problem, ample is the synonym of plethora. আমাদের ক্লাসে অনেক ইন্ডিয়ান আছে, ওদের ইংলিশটা মানে কেমন জানি অন্যরকম অন্যরকম, মানে শুনতে আমার সবচেয়ে কষ্ট লাগে। ওর চেয়ে আলহামদুলিল্লাহ আমরা হাজার গুণে প্রনাউন্সিয়েশনে ভালো আছি। প্যাসিভ দেওয়া যায়, হায়ারও দেওয়া যায়, ইটস ওকে, নো প্রবলেম। অথেন্টিকেশন উইথ কনফিডেন্ট ক্যান বি এক্সট্রা বেনিফিট। নাজির আহমেদ ভাই কনফিডেন্ট বানানো বলেছে, ক্যান বি এক্সট্রা বেনিফিট। সো ক্যান বি, ক্যান বি গুড, ওকে, সবই ঠিক আছে, শুধুমাত্র কনফিডেন্ট বানানোটা বলেছে। whenever you go, whenever you get your expected band score, no or not depends on a regular practice. Whenever you get your expected band score or not depends on
রেগুলার প্র্যাকটিস। ওকে, একটা সেন্টেন্স সাধারণত কি হয়, একটা সেন্টেন্স সাধারণত শুরু হয় সাবজেক্ট দিয়ে, এরপর একটা ভার্ব থাকে, এরপর কিছু এক্সটেনশন বা অবজেক্ট থাকে, তাই না ভাই? সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে একটা আপনার সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে ভার্ব হবে, এরপরে হচ্ছে আপনার অবজেক্ট হবে, অবজেক্ট। আর সেন্টেন্স তৈরি করার অন্যতম কারিগর হচ্ছে এই টেন্স। যদি সব টেন্স, একটা সেন্টেন্স তৈরি করার অন্যতম কারিগর হচ্ছে এই টেন্স। ভাই একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে রাখছি, আপনারা হচ্ছে আশা করি এনজয় করতেছেন। নেভার ফরগেট হোয়াট ইউ আর ডান। নেভার ফরগেট হোয়াট ইউ আর ডান, এটার মানে কি? স্ট্র্যাটেজি ইজ ভেরি ক্রুশাল ফর ডিসকভারিং। নেভার ফরগেট হোয়াট ইউ, ভাই আপনারা একটু একটু মানে অ্যাডভান্স সেন্টেন্স ইউজ করেন না। এই মানে মানে হচ্ছে মানে নর্মাল ইয়ে করতেছেন, সেন্টেন্স লিখতেছেন কেন রে ভাই? ভুল হয় হোক। Some individuals think that physical education will ultimately switch to virtual learning. Will ultimately আপনি কিসের ভিত্তিতে এখানে সুইচ দিলেন ভাই? একটু আমাকে একটু মানে সবাই মিলে ব্যাখ্যা করেন তো, তাও আমি বুঝি কিনা। সাম ইন্ডিভিজুয়ালস, মনে প্রথম কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস বানান ভুল। এখন আপনি আমাকে বলবেন যে ভাই এই বানান কেমনে ঠিক করব? আমি বলবো যে, উত্তর দেব যে ভাই বানান ঠিক করার অন্যতম তরিকা হচ্ছে যে আপনার এই, আপনি যখন একটা সেন্টেন্স পড়বেন বা একটা ওয়ার্ড দেখবেন সেটার উচ্চারণ ঠিক করে করবেন। ইনডিভি, ইনডিভি, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল। সো ইন্ডিভিজুয়াল, সো ইন্ডিভিজুয়াল যখন পড়বেন এটা ছোটবেলার মতো বানান করে এইভাবে পড়ার দরকার নাই। INDI, VI, ইন্ডিভি, ইন্ডিভি, DUALS, ইন্ডিভিজুয়ালস, এইভাবে আর সময় নেই। সো এইভাবে আপনার সময়ও নাই, দরকারও নাই। তাহলে কিভাবে এটা ভালো করবেন? এটা ভালো করার উপায় হচ্ছে এই উচ্চারণটা ঠিক মতো করবেন। ইনডিভি, ইনডিভি, এটাকে বলা হয় হচ্ছে আপনার সিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। সো এইগুলা এত কঠিন কিছু আপনার নতুন করে জানার শেখার দরকার নাই, আপনি জানলে আগের থেকে ভালো। মনে রাখেন যে এটাকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে হয়। যেমন ক্যালসিয়াম, ক্যাল, ক্যাল, সিএল, ক্যালসিয়াম, CIUM। সো এই ক্যালসিয়াম যখন উচ্চারণ করতেছেন তখনই মাথার মধ্যে গেঁথে নেন যে এটা এরকম হতে পারে। সো সাম ইন্ডিভিজুয়ালস, সো এ বানানটা ভুল। থিঙ্ক দ্যাট ফিজিক্যাল এডুকেশন উইল আলটিমেটলি সুইচড। এখন উইলের পরে কোন আইন অনুসারে, কোন আইন অনুসারে আপনি সুইচড দিলেন? কোন আইন? এটা কি আপনি মনের মাধুরী মিশিয়ে সাহিত্যের ভাষায় লিখলেন, নাকি হচ্ছে আপনি আহ মানে হিব্রু ভাষায় লিখলেন? কেন আপনি এখানে সুইচ দিলেন? Perhaps the most serious problem facing the environment is global warming. গ্রেট জুনায়েদ ভাই, অনেক সুন্দর হয়েছে। উইলের পর আলটিমেটলি হয় না, না আপনার আলটিমেটলি এটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্বটা 3-4 জায়গায় ইউজ করা যায়, কাজে ওইটা মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে যে এই সেন্টেন্সটা কোন কোন টেন্স বলেন তো সবাই? এই সেন্টেন্সটা চৌধুরী সাহেব, ইনি যে যেটা লিখছেন হচ্ছে এটা কোন টেন্স? এটা ইউজিং স্নোরিং as background music is one of the causes of insomnia. A great sentences, অনেক সুন্দর। মাইনুল ইসলাম ভাই অনেক সুন্দর একটা কথা লিখছেন। সো এই সেন্টেন্সটা এটা কোন টেন্স সব একটু বলেন। মাইনুল ইসলাম ভাইয়ের লেখাটা অনেক সুন্দর হয়েছে। ফিউচার, ফিউচার, ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, এই যে খন্দকার সোহেল রানা ভাইয়া ঠিক লিখছেন। ফিউচার ইনডিফিনিট টেন্স, অনেকে শুধু ফিউচার লিখছেন, ইটস ওকে। বাট এই ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে আপনাদের মূল বিষয়, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন।
ওকে, সো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে যে ভার্বের সাথে ভার্বের হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সো এইটা, এটাতে একটা স্ট্রাকচার, এটাতে একটা সূত্র। আপনি যদি বি দেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে বি দিলে আপনার পরের ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা খুব সুন্দর করে ক্লিয়ারলি দেওয়া আছে এখানে, যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এটা যদি আপনি ইন্টারোগেটিভ করেন তাহলে অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসে। এরপরে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট ইনডিফিনিট। সো ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে আপনার এই যে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর কোন একটা সেন্টেন্সকে যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যান তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়, এরপর অক্সিলারি ভার্বটাকে আনতে হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভেরি সোজা, যে উই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেছেন? এই সেন্টেন্সটাকে আপনি মানে ধ্বংস করে দিয়েছেন। আমাদের নটর ডেমের কিছু স্যার ছিলেন, তারা বাঙালি কিছু বিশেষ শব্দের চর্চা করতেন। আমরা আসলে চর্চার অভাবে অনেক ভাষা ভুলে গেছি। যাই হোক, মুক্তার স্যারের নাম শুনছেন কেউ আমাদের এই ক্লাসের মধ্যে, নটর ডেম কলেজে? মাহবুব ভাই, আপনার সাথে পরে গল্প গুজব হবে। ইয়েস, বাংলা ডিপার্টমেন্টের। তাহলে এই যে অক্সিলারি ভার্ব অফ এভরি টেন্স, তাহলে প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব দেয়া আছে, আর প্রত্যেকটা টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা আমাদের হচ্ছে একটু আইডিয়া করতে হবে। সো আপনি এখানে যে উইল আলটিমেটলি সুইচড টু ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজ দিলেন, সো উইলের পরে একটা ভার্ব আসবে। ওকে, আপনি একটা অ্যাডভার্ব দিয়েছেন, সো মেইন ভার্বটা যেটা, সেটার উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি বি দেন তাহলে ভার্বের কি হবে, যে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমি বললাম যে আই উইল বি ইটিং রাইস, আমি খাইতেই থাকবো, খাইতেই থাকবো। তাহলে রাইস উইল বি ইটেন, এখানে কন্টিনিউয়াস করার জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি হচ্ছে উইল হ্যাভ। সো এখানে সেটা লেখা আছে, এই যে দেখেন, এই যে আপনার অক্সিলারি ভার্ব অফ এভরি টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর এরপরে যদি এগুলোকে টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে যান, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ডাস, আর এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যান তাহলে এম ইজ আর অক্সিলারি ভার্ব হয়। সো এটা একটু হচ্ছে ধরেন সিম্পল বিষয়, বাট একটু ভালো করে মাথায় রাখতে হয়। যাদের বেসিকে এরকম একটু কনফিউশন, তারা এগুলোকে বারবার ভালো করে দেখে নেবেন। ওকে, সো কইছিলাম, ওকে, আই উইল বি ইটিং রাইস, সো আমি ভাত খাইতে থাকবো। ভাই এই যে আপনাদের আপনাদের বলছিলাম যে আপনারা কোনো চ্যাট বক্সের সহি ব্যবহার করবেন, তাহলেই চ্যাট বক্সটা ওপেন করে দিব। আপনাদের তো প্রশ্ন করি নাই, আপনাদের প্রশ্ন করা ছাড়া আপনারা বলতেছেন ভাই এই রাইটিং এর শিট দিয়েন, অমুক শিট দিয়েন, আজকে ক্লাস রেকর্ড দিয়েন, ক্লাসের এই দিয়েন, এটা পাই নাই, ওইটা পাই নাই। সো এগুলো তো এখনকার প্রশ্ন না। সো তাহলে তো বাধ্য হয়ে আমাকে এটা অফ করতে হবে।
আমি তো চাচ্ছি যে আপনাদের উপকারার্থে চ্যাট বক্সটা ওপেন রাখতে। ওকে, সো এইটা হচ্ছে এই যে দেখেন প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের যে আপনাদের শীটটা দিছি, ওখানে যদি আপনি দেখেন যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ওখানে খুব ক্লিয়ারলি এই সবগুলা বিষয় দেয়া আছে। কিন্তু ওখানে যাই থাকুক না কেন, আমাদের সাধারণত পরীক্ষায় কাজে আসে প্রেজেন্ট টেন্স গুলা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলোই বেশি হচ্ছে ইফেক্টিভ বা এগুলোই বেশি ফলপ্রসূ, বেশি কাজে লাগে। ওকে, এই যে দেখেন আপনাদের এই এই ক্লাস লেকচার শিটে এখানে দেয়া আছে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব এম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্সের শিয়াল বি, উইল বি। সো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম ইজ আর, বিন। সো একই রকম ভাবে আপনার এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে আপনার শেয়াল অথবা উইল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শেয়াল বি অথবা উইল বি। আর এটাকে এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আপনি যদি প্যাসিভ করতে চান, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে চান, তাহলে শেয়াল বি বিং অথবা উইল বি বিং। এবং এগুলোর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আই উইল বি ইটিং রাইস, এটাকে যদি আপনি প্যাসিভ করতে চান, তাহলে রাইস উইল বি বিং ইটেন বাই মি। ওকে, সো আই উইল বি ইটিং রাইস, এটা হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আপনি হচ্ছে প্যাসিভ করতে চান, তাহলে রাইস উইল বি বিং, রাইস এটা খাওয়া হইতেই থাকবে বাই মি। আর আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। ভাই এক্সাম্পল গুলা এই সিম্পল ওয়ার্ড আই ইট রাইস না দিয়ে একটু ক্রিটিক্যাল সেন্টেন্স দিয়ে আই থিঙ্ক ভালো হতো। আই মিন আইএলস রাইটিং এ যে সেন্টেন্স গুলা লিখি এমন একটা সেন্টেন্স দিয়ে। এক্স্যাক্টলি কারেক্ট, আপনি ঠিক কথা বলছেন, কিন্তু প্রথম যে সেন্টেন্সটা আমি বুঝাবো সেটা এটা দিয়ে যদি বুঝায়, তাহলে আপনাদের আর এই টেক ই বলতে হয় না, স্ট্রাকচার বলতে হয় না। আই ইট রাইসটা কেন বললাম, এটা এই জন্যই বলছি আপনার যেন স্ট্রাকচার মাথায় থাকে। এখন যদি আমাকে বলেন যে ভাই সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা বলেন তো, আমি কিন্তু ওই যে সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার থেকে আপনাকে মুখস্থ করে বলবো না। আমি একটা সেন্টেন্স মাথায় রাখবো, এই সেন্টেন্স মাথায় রেখে এই সেন্টেন্সটা যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসছে সেই স্ট্রাকচারটা আপনাকে বলবো। আইট রাইস বলার উদ্দেশ্য, আপনি আইট রাইস পরীক্ষায় লিখবেন না। আইট রাইস বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার এই স্ট্রাকচারটা যেন অতি সহজে মাথায় ধরে। এরপর আস্তে আস্তে আমরা এই যে সার্টেনলি প্লেথরা অফ টেকনিক শুড বি ফলোড টু গেট এডভান্স, এগুলোতে যাব। এরপর সাম ইন্ডিভিজুয়াল থিং দ্যাট, এগুলোতে যাব। তারপর প্রথম সেন্টেন্সটা আই প্রাইস এই জন্যই বলা হয় যে হচ্ছে আপনার স্ট্রাকচারটা যেন মাথায় থাকে। এই জন্য আমি সেই আহ, আপনার আজ থেকে 10-12 বছর আগেও এই কোশ্চেনের সম্মুখীন হয়েছি, সেটা আজকে নতুন না। আহ, আর আজকেও এইটাই বলতেছি, কিন্তু বলার উদ্দেশ্যটা হচ্ছে যে স্ট্রাকচারটা যেন ইজিলি মাথায় থাকে। এরপর আমরা আস্তে আস্তে এই কঠিন সেন্টেন্স গুলো দিকে যাই। কিন্তু ওটা তো গ্রামার স্ট্রাকচার, ওটা দেখানো জাস্ট যেন আপনি প্রয়োগ করেন ফাইনাল পরীক্ষায়। এরপর যত বেশি অ্যাডভান্স করতে পারেন, এই যে এই সেন্টেন্সটাকে হাজারো রকম ভাবে লেখা যায়, আরো অ্যাড সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন করা যায়। কিন্তু আপনি আগে যে বিষয়টা মেইন জিনিসটা ফোকাস করেন যে আসলে জিনিসটা কি। সো এখানে আপনার কি বললাম, গতানুগতিক সাবজেক্টটা চেঞ্জ করে ভিন্ন সাবজেক্ট আনার চেষ্টা করব। কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশন এগুলোকে প্রয়োগ করতে হবে, সামটাইমস ফোর্সফুলি। দরকার নাই, যেমন হচ্ছে ধরেন আপনি বললেন যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক না বলে I have already done the work. I have done the work. আমি কাজটা করে ফেলছি। তো এটাই কিন্তু সে মানে এনাফ ছিল, এটাই এনাফ ছিল। বাট আপনি এখন যদি বলেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি, আরেকটা কথা বাড়লো, আরেকটা ওয়ার্ড বাড়লো,
আর একটা সেন্টেন্সের সৌন্দর্য বাড়লো। আপনি একটা সেন্টেন্সে ধরেন স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এটাকে যত বেশি অলংকার দিবেন তত বেশি ভালো। সো অলরেডি এটা হচ্ছে অ্যাডভার্ব। সো আই হ্যাভ ডান দা, এখানে বোঝানোর জন্য বলতেছি যে একটা অ্যাডজেক্টিভ দেন। হ্যাঁ, আই হ্যাভ ডান দা গুড ওয়ার্ক, আই হ্যাভ ডান দা, আই হ্যাভ কমপ্লিটেড দা ওয়ার্ক। সো ওয়ার্কের আগে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত করে দেন। সো আই হ্যাভ সাবমিটেড মাই বেস্ট আউটপুট। সো যত বেশি পারেন এখানে একটা এই সেন্টেন্সটাতে নর্মাল সেন্টেন্স, এখানে অ্যাডজেক্টিভ যোগ করছেন, এখানে অ্যাডভার্ব যোগ করছেন, এখানে এখানে অ্যাডভার্ব যোগ করছেন, আর এখানে অ্যাডজেক্টিভ যোগ করছেন। পারবেন না ভাই? খুব বেশি কঠিন মনে হয়? খুব বেশি কঠিন মনে হয় এগুলা? এগুলো স্মরণ করে দিতেছি, এগুলো আপনাকে শিখাচ্ছি, ব্যাপারটা এরকম না। এগুলো আপনাকে শিখাচ্ছি এরকম না, আপনাকে জাস্ট স্মরণ করে দিচ্ছি যে এগুলো আপনি ফাইনাল পরীক্ষায় ইউজ করবেন। গট মাই পয়েন্ট ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স? সামটাইমস আপনারা এত সিলি গ্রামার মিস্টেক করেন যে আপনাদের ভুল ধরায় দিলে আমার কাছে মনে হয় যে এটা যদি বলি আমার মনে মনে গালিগালাজ করবে। বাট ভুলটা আপনিই করছেন, ভুল না ধরেও পাই কি। কিন্তু হচ্ছে ধরেন এগুলো শেখার কিছু নাই, আপনি অলরেডি জানেন এই সমস্ত বিষয়, বাট ভুল করেন। এটার কারণ প্র্যাকটিসের অভাব, অনেক সময় আপনার ফুল কনসেন্ট্রেশনটা থাকে না, নানান কাহিনী। ওকে, এরপর হচ্ছে আপনার এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভিং। তো হ্যাড আই বিন এ প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আপনার কন্ডিশনালের একটা বিষয়। যদি হচ্ছে হ্যাড আই বিন, এটা হচ্ছে আপনার হ্যাভ হ্যাভ ভার্ব বলে, এটার একটা স্ট্রাকচার, অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ওইটাও করা যায়। সো এটা একটা স্ট্রাকচার বলা হয়েছে। সো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আপনার পরীক্ষা মানেই প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের সহি একটা ব্যবহার থাকবেই। অলরেডি আই উইথ মাই ফ্রেন্ডস হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। কারেক্ট, এভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স গুলো লিখবেন। ভাইয়া লিখছেন পি 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 এল জেড, পি এল জেড চ্যাট ডিসেবলড KOREN করেন, চ্যাট ডিসেবলড করেন। ওকে, জাস্ট ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। সো থার্ড যে সেন্টেন্সটা, এটা স্ট্রাকচারটা এটা মাথায় রাখবেন যে আপনার ফাইনাল পরীক্ষা মানেই আপনার এই যে এগুলা এগুলা উদাহরণের সাথে সাথে এগুলা থাকলে ভালো হতো, তাই না ভাই? উদাহরণের সাথে সাথে থাকলে ভালো হতো। এখানে উদাহরণ, এখানে। সো 3 নম্বর যেটা, যারা ক্লাস করছেন তারা ভালো বুঝবেন, যারা ক্লাস করেন নাই তারা ভালো বুঝবে না। ওকে, ওকে, তাহলে 2 নম্বর হচ্ছে কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলোকে প্রয়োগ করতে হবে। 3 নম্বর হচ্ছে সবাই ভিন্ন একটা পেজে যান, সবাই নতুন একটা পেজে যান, যে লেখেন আপনার ফাইনাল পরীক্ষায় প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। সো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সহি ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের সহি ব্যবহার, সহি ব্যবহার। বাঙালি বড়ই অদ্ভুত জাতি, এরা দেশে থাকলে বিদেশ যাওয়ার জন্য কাঁদে,
বিদেশ থাকলে দেশে আসার জন্য কাঁদে। আসলে আমরা নিজেই জানি না আমাদের দুনিয়াতে সুখটা কোথায়। ওই যে বলে, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, যে দুনিয়ার সকল সুখ ওপারে, এটাই আমার বিশ্বাস। কইতে পারতেছি না। সো প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের সহি ব্যবহার, আপনার ফাইনাল পরীক্ষা মানেই প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা অবশ্যই যেন থাকে। সো নতুন একটা পেজে যে সবাই হচ্ছে লেখেন। ওকে, সো যেমন লেখেন, দেয়ার আর মেনি প্লেয়ার্স হু প্লে ইন দ্য field at present. Okay, so there are many players who play in the field at present. So এইটার মতো হু প্লে এর পরিবর্তে সেম কথাটাই আপনি বলতে পারেন যে দেয়ার আর মেনি প্লেয়ার্স হু প্লে, না বলে হু প্লেটা উঠায় দেন, দুনিয়াতে হু প্লেটা নাই। দেয়ার আর মেনি প্লেয়ার্স প্লেইং, দেয়ার আর মেনি প্লেয়ার্স প্লেইং, প্লেইং এর পরিবর্তে বলা যায় হু প্লে। এই যে আপনি যদি হু প্লে না বলে বলছেন প্লেইং, সো এটাই হচ্ছে আপনার আপনার প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সো দেয়ার আর মেনি প্লেয়ার্স প্লেইং, প্লেয়াররা নিজেরাই খেলে। ওকে, সো এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কখন হবে, যেমন ধরেন যে আপনার there are many buildings which were built by which were built by which were built by সম্রাট জসিম, সম্রাট জসিম, which were built by আমাদের সম্রাট জসিম ভাই, আমাদের সম্রাট, which are built by সম্রাট জসিম। So there are many buildings which were built by সম্রাট জসিম। সো আমাদের সম্রাট জসিম ভাই আমাদের ক্লাসের। সো এখানে এই which were built এর পরিবর্তে আপনি শুধুমাত্র বলতে পারেন there are many buildings which were টা উঠায় দিয়ে শুধুমাত্র শুধুমাত্র built by সম্রাট জসিম। ওকে, সো এখানে হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আর এখানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সো দেয়ার আর মেনি বিল্ডিংস বিল্ট বাই সম্রাট জসিম, আর এখানে হচ্ছে হুইচ ওয়্যার। সো হুইচ ওয়্যারটা রাখলেও রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই, বরং না রাখলেই সেন্টেন্সটা অ্যাডভান্স। সো এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে এই যে আপনার পরবর্তীতে এই অর্ডগুলো হয় বিল্ড, এই অর্ডগুলো। ওকে, তো আপনারা সবাই একটা করে সেন্টেন্স লেখেন তো, দুইটা করে সেন্টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। সবাই এক সেন্টেন্সের মধ্যে লিখবেন, সবাই এক সেন্টেন্সের মধ্যে লিখবেন, চেঞ্জ করবেন না। সবাই চ্যাট বক্সে লেখেন। ওকে, সবাই চ্যাট বক্সের মধ্যে লেখেন, একটা প্রেজেন্ট পার্টিসিপলের রুলস লেখেন, একটা পাস্ট পার্টিসিপলের রুলস লেখেন, একটা প্রেজেন্ট পার্টিসিপলের রুলস আর একটা পাস্ট পার্টিসিপলের রুলস। তো সবাই একটা করে এক্সাম্পল লেখেন চ্যাট বক্সে, আমি এটা ডিসকাস করে দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপলের কিছু এক্সাম্পল আর পাস্ট পার্টিসিপলের কিছু এক্সাম্পল। একটা হচ্ছে এই যে মানে উঠায় দিবেন, মানে সংক্ষেপে লিখবেন, আপনি ফুল সেন্টেন্স লিখবেন না, আপনি সংক্ষেপে লেখেন। দেখি হচ্ছে ভুল হলেও সমস্যা নাই, আমি বলে দিব, বাট বড় একটা ডিফারেন্ট টাইপস এর সেন্টেন্স লেখার ট্রাই করেন।
আমি সহজ সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি, বাট আপনি একটু কঠিন সেন্টেন্স দিয়ে লেখার ট্রাই করেন। ওয়েল, অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখছেন। আই নো নাজির হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দেয়ার আর মেনি স্টুডেন্টস কমপ্লিটেড কাজ। হয় নাই। আমি তাহলে ভুল ভুল ই করছি। সো মেইন জিনিসটা বলি নাই। সো দেয়ার আর মেনি প্লেয়ার্স প্লেইং, সো হু প্লে, এই যে প্লেয়ার্সরা নিজেরাই খেলে, এই জন্য ভার্বের সাথে আইএনজি। আর বিল্ডিংস তো নিজে নিজে তৈরি হয় না, বিল্ডিংসটাকে উল্টা বানানো হয়। এই জন্য বিল্ডিং এর পরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। যদি সাব প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি।
আর ভার্বের সাথে আইএনজি যখন হয় কখন হয়, যখন অ্যাক্টিভ হয়, মানে এই সাবজেক্টটা নিজেই নিজের কাজ করে থাকে, নিজেই 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 নিজের কাজ করে থাকে। ওকে, নিজেই নিজের কাজ করে থাকে। সো এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যে নিজেই নিজের কাজ করে থাকে, মানে অ্যাক্টিভ ভয়েস। আর এখানে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পরে ভার ভার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বা ভার্বের থার্ড পারসন, মানে ভার্ব থার্ড বলে। হ্যাঁ, এগুলা এগুলা গ্রামারের টার্ম কঠিন ভাবে মনে রাখার দরকার নেই, প্রয়োগটা পারেন কিনা দ্যাটস ইম্পর্টেন্ট, প্রয়োগটা পারতে হবে। ওকে, সো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয়? কখন হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম? যখন আপনার এই এটা নিজেই নিজের কাজ করে না, এটাকে উল্টা হচ্ছে ওটার উপরেই একটা কোনো কিছু প্রয়োগ করা হয়। যেমন সহজ ভাষায় আহ, হচ্ছে আপনার রাইস ইজ ইটেন বাই মি, রাইস তো খায় না, রাইসটাকেই খাওয়া হয়। বিল্ডিং তো নিজে বানায় না, বিল্ডিংটাকেই বানানো হয়। সো প্যাসিভ ভয়েস হলে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে, এটাকে প্যাসিভ হলে আপনার এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বিল্ডিং নিজে নিজে হয় না, বিল্ডিংটাকে উল্টো বানানো হয়ে থাকে। সো এখানে কি হবে? প্যাসিভ, প্যাসিভ হয়। ওকে, ওকে, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে প্যাসিভ হয়, তার মানে নিজের নিজের কাজ করে না, ওইটার উপরেই কাজটা হয়ে থাকে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখেন, দ্য পারসন স্টাডিড ইন কানাডা, দ্য পারসন স্টাডিড ইন দ্য স্টাডিড ইন কানাডা কেম ফ্রম রিমোট এরিয়া। এই যে সজীব ইসলাম ভাই, হ্যাঁ, এখানে খুব গঠনমূলক ভুল উত্তর করছে। আমি দুই একজনের ভুল খুব একদম স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের হচ্ছে সবার বুঝে আসে। দ্য পারসন স্টাডিং ইন কানাডা ইজ নোন টু মি, এটা ঠিক আছে। পার্সন, আচ্ছা ভাই, পার্সন কি নিজে নিজে পড়ে, না পার্সনটাকে হচ্ছে আহ, অন্যের মাধ্যমে পড়ানো হয়? নর্মালি আমরা কি বলি? নর্মালি আমরা বলি যে আমরা পড়াশোনা করি, so আমরা নিজেরাই পড়াশোনা করি। সো পার্সন নিজেই পড়াশোনা করে, সো স্টাডিং ইন কানাডা ইজ নোন টু মি, এটা ঠিক আছে। আর দ্য পার্সন স্টাডিড ইন কানাডা কেম ফ্রম রিমোট এরিয়া ইন বাংলাদেশ, সো স্টাডিড, এখানে স্টাডিড কেমনে হলো? সো এখানে হচ্ছে স্টাডিং হবে। ওকে, স্টাডিং, যদিও সে আগে পড়াশোনা করেছে, তারপরেও স্টাডিং হবে, তারপরে স্টাডিং হবে। ওকে, দ্য পারসন স্টাডিং ইন কানাডা কেম ফ্রম রিমোট এরিয়া ইন বাংলাদেশ, এখানে স্টাডিং হবে। মানে এটা হচ্ছে আপনার এডিশনাল ভার্ব, এটা এডিশনাল ভার্ব, কিন্তু এখানে একটা মেইন সাবজেক্ট আর একটা থাকতে হবে। দ্য পারসন হু স্টাডিড ইন কানাডা কেম ফ্রম রিমোট এরিয়া ইন বাংলাদেশ, এটা ঠিক আছে। এই যে দেখেন, এটা ঠিক আছে। সজীব ইসলাম ভাই দেখেন, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, দ্য পারসন হু স্টাডিড ইন কানাডা। তাহলে হু স্টাডিড ইন কানাডা, হু, যে পড়াশোনা করতো, কেম ফ্রম রিমোট এরিয়া, সো ইন বাংলাদেশ। আর হু স্টাডিড ইন কানাডা, এটা পাস্ট টেন্স। আর যদি স্টাডিং দেন না, তাহলে বর্তমানে পড়াশোনা করতেছে, এটা বোঝায়। বর্তমানে পড়াশোনা করতেছে, আসলে সে এখন তো পড়াশোনা করতেছে না, সে আগে পড়াশোনা করতো। সো তাহলে হু স্টাডিডই বলতে হবে।
আর যদি বর্তমানে হয় তাহলে হু স্টাডির পরিবর্তে স্টাডিং বলা যায়। ঠিক আছে ভাই? এখানে আবার একটা মেইন সাবজেক্ট কিন্তু অবশ্যই লাগবে। এই স্টাডিং কিন্তু মেইন সাবজেক্ট না। এখানে খেয়াল করতে হবে যে এখানে একটা মেইন সাবজেক্ট কিন্তু অবশ্যই লাগবে। এখানে একটা মেইন ভার্ব অবশ্যই লাগবে। এটা কিন্তু মেইন ভার্ব না, অবশ্যই লাগবে। এটা কিন্তু মেইন ভার্ব না। ঠিক আছে? এটা মেইন ভার্ব না। যেমন আমি যদি বলি যে ম্যাঙ্গোস ম্যাঙ্গোস which are brought from Shirazganj are really tasty. Okay, so mangoes which are brought from Shirazganj are really tasty. ভাই টু দা পয়েন্টে থাকেন, হ্যাঁ? এখন আপনারা বলেন which are brought from Shirazganj, এখানে which are brought এর পরিবর্তে কি বলা যায়? এখানে কি আমি ব্রিঙ্গিং বলবো না শুধু ব্রড বলবো? এখানে কি আমি ব্রিঙ্গিং বলবো নাকি শুধু ব্রড বলবো বলেন তো সতীশ সাহেব? মুজিব ভাই বলছেন অনলি। অনলি বলবো কেন? দ্য শার্ট না, বট মানে খরিদ করা, হ্যাঁ, বট BOUGHT পারচেজ। আর এই ব্রট মানে এটা গিয়ে নিয়ে আসা। ব্রিং মানে বহন করা, ব্রট মানে গিয়ে নিয়ে আসা। সো এই ব্রড, এই ব্রড আর এই আপনার কেনা বট, এটা সামান্য একটু আকাশ পাতাল পার্থক্য আছে। সো হুইচ আর ব্রড, এই ম্যাঙ্গো কি নিজে নিজে আসে নাকি ম্যাঙ্গোটাকে নিয়ে আসা হয় বলেন তো? অলমোস্ট সবাই। এই যে শফি ভাইয়া ওয়ান প্লাস নট 10 5G, ওয়ান প্লাস নট। আপনি কি ওয়ান প্লাস নট, আপনি কি আমাদের এখানে ভর্তি হয়ে ক্লাস করতেছেন না ভর্তি ছাড়া ক্লাস করতেছেন? আপনি এই নাম কেন? আপনি ভর্তির সময় আমাদের এখানে কি নাম দিয়েছিলেন বলেন তো? ওয়ান প্লাস নট। আপনি 2 আইডি থেকে ক্লাস করেন। আইফোন অনেকগুলা, আইফোন, প্রিসিলাস আইফোন, তামান্নাস আইফোন। আমার যদি একটা আইফোন থাকতো, ইউফোন। আমার তো ইউফোনও নেই, জাস্ট ফান করলাম, ওকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে লাখ কোটি শুকরিয়া। OnePlus Nord N10 5G, OnePlus Nord N100। সো যাই হোক, সময় নষ্ট করব না, ফান যেহেতু হয়েই গেছে আর দরকার নেই। সো দ্য ম্যাঙ্গোস, এটা নিজে নিজে আসে না, আম নিজে নিজে আসে না, আমটাকেই নিয়ে আসা হয়। সো এখানে আপনার ব্রড হবে, ওকে? সো হুইচ আর ব্রড এর পরিবর্তে শুধু ব্রড দেন। ব্রড, ম্যাঙ্গোস ব্রড ফ্রম সিরাজগঞ্জ আর রিয়েলি টেস্টি। এখানে মেইন ভার্ব কোনটা বলেন তো? মেইন ভার্ব কি ব্রড নাকি মেইন ভার্ব আর? সবাই একটু বলেন না, এখানে কিন্তু একটা মেইন ভার্ব লাগবে। সো এই ধরনের একটা সেন্টেন্স হলে পরবর্তীতে মেইন ভার্ব লাগবে, যে ম্যাঙ্গোস ব্রড ফ্রম সিরাজগঞ্জ আর রিয়েলি টেস্টি। অথবা এখানে দ্য পারসন স্টাডিং ইন কানাডা কেম ফ্রম রিমোট এরিয়া ইন বাংলাদেশ। ব্রড, আর ব্রড, হ্যাঁ দুইটাই বলা যায়। হয় হুইচ আর ব্রড বলবেন, না হয় শুধু ব্রড বলবেন। হুইচ আর ব্রড ফ্রম সিরাজগঞ্জ আর রিয়েলি টেস্টি, অথবা আপনি বলবেন যে ম্যাঙ্গোস ব্রড ফ্রম সিরাজগঞ্জ আর রিয়েলি টেস্টি, যে কোনো একটা। ম্যাঙ্গোস
ব্রড ফ্রম সিরাজগঞ্জ আর রিয়েলি টেস্টি, দুটার যে কোনো একটা বলতে পারেন। ও ভাই, এই গ্রামারটা সবাই ক্লিয়ার হয়েছেন? দেখি আরো কি কি সেন্টেন্স লিখছেন। I know a man trying to grow up his business. Home tasks were completed by student. ওকে, এটা তো এক সেন্টেন্স লিখছেন, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়নি। আর তো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আর অক্সিলারি ভার্ব, সো এজন্যই তো হচ্ছে হুইচ আর ব্রড, সো পুরোটাই আনতে হয়েছে। হুইচ আর ব্রড, এজন্য শুধু ব্রড হবে, শুধু ব্রড। হুইচ আর ব্রড মানে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হলেই আপনার পাস্ট পার্টিসিপল হয়। দেয়ার আর এ লট অফ পিপল হু ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। হ্যাঁ ঠিক, সাইফ ইসলাম ভাইয়া ঠিক বলছেন, অথবা এটার পরিবর্তে বলতে পারেন এই সাইফ ইসলাম ভাইয়ের এই সেন্টেন্সটা কিন্তু ভুল না, এই সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটার আরো অ্যাডভান্স লেভেল হলো, এই সেন্টেন্সটার আরো অ্যাডভান্স লেভেল হলো এটা, এই যে দেয়ার আর লট অফ পিপল হু ডিসএগ্রি না বলে ডিসএগ্রিং, হু ডিসএগ্রির পরিবর্তে হু ডিসএগ্রিং। সো যেহেতু পিপল নিজে নিজেই ডিসএগ্রি করে, পিপলকে জোর করে মারধর করে ডিসএগ্রি করানো হয় না, এজন্য এগ্রিং এর সাথে, এগ্রির সাথে ভার্বের সাথে আইএনজি দেয়া যায়। ওকে, সো আরো অনেকেই সেন্টেন্স লিখছেন, যেমন লিখছেন হচ্ছে মজিবর ভাই, এই সেন্টেন্স কিভাবে ভার্বের পাস্ট প্লাস ভার্ব প্রেজেন্ট কি স্ট্রাকচার ইউজ করা যাবে? এটা কেমনে সম্ভব? ভার্বের পাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট, ভার্বের পাস্ট আবার ভার্বের প্রেজেন্ট কিভাবে হয়? মানে দুইটা চাচ্ছেন, এখানে একটা এখানে একটা? না, ভার্বের সাথে আইএনজি যোগ করলে করা যাবে যদি ওই যে পুরো সেন্টেন্সটা লেখেন। হ্যাঁ, যেমন ম্যাঙ্গোস হুইচ ওয়ার ব্রট ফ্রম রাজশাহী আর রিয়েলি টেস্টি। আনছিলেন আগে কিন্তু বর্তমানে টেস্টি। ওকে, স্যার এখানে আর না বলে ওয়ার, সো ম্যাঙ্গোস ওয়ার মানে আনছিলেন আগে কিন্তু বর্তমানে টেস্টি, এরকম। So, তাহলে হবে। প্লেইং ক্রিকেট, কি বলছেন? প্লেইং করি, প্লেইং ক্রিকেট হুইচ ইজ সিগনিফিকেন্ট স্পোর্টস ইন মাই রিজন, হলো না তো। প্লেইং ক্রিকেট, তো হুইচ তো একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে আপনার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হলে আরেকটা ভাগ কই। প্লেইং ক্রিকেট হুইচ ইজ সিগনিফিকেন্ট স্পোর্টস ইন মাই রিজন, তো তাহলে এটা তো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, হুইচ ইজ সিগনিফিকেন্ট স্পোর্টস ইন মাই রিজন, তাহলে প্লেইং ক্রিকেট এরপরে কিছু একটা হবে, ইজ দা গ্রেট ওয়ে অফ এক্সারসাইজ। ওকে, সো এই যে ইজ দ্য গ্রেট ওয়ে অফ এক্সারসাইজ, সো হুইচ ইজ সিগনিফিকেন্ট স্পোর্টস ইন মাই রিজন, এইটা হচ্ছে আপনার মেইন কথা। তো এখানে হুইচ ইজ সিগনিফিকেন্ট স্পোর্টস, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য হুইচ দিছেন, সো ক্রিকেট তো বলছেনই, তাহলে আবার হুইচ আনার কি দরকার? আর হুইচ যদি আনেন তাহলে আর একটা ভার্ব লাগবে, সো এক একটা সাবজেক্টের জন্য এক একটা ভার্ব। তো হুইচ এর সাবজেক্ট ইজ, তাহলে প্লেইং ক্রিকেট এটার সব ভার্ব কোনটা? এটার ভার্ব হচ্ছে ইজ। আর যদি সংক্ষেপে লেখেন তাহলে হচ্ছে আপনার ওইটার মধ্যেই ভার্ব লুকায়িত থাকে, সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকে।
যেমন হচ্ছে দেয়ার আর লট অফ পিপল হু ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। সেখানে আর তো মেইন ভার্ব হয়েই গেছে, আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি। হু ডিসএগ্রির পরিবর্তে ডিসএগ্রিং বলা যায়। হ্যাঁ, দা সাইফুল ইসলাম ভাই বলছে দ্য টেকনোলজিস হুইচ আর ইউজড ইন এগ্রিকালচার আর রিয়েলি হেল্পফুল। এটা জাস্ট সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা যেটা লিখছেন সেটা জাস্ট সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ আর ইউজড ইন এগ্রিকালচার, এটা দ্য টেকনোলজিস আর রিয়েলি হেল্পফুল। এটা সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে হচ্ছে দেখেন আমরা আরো দুই তিনটা গ্রামারের সাথে পরিচয় হই। যেমন হচ্ছে কন্ডিশনাল, ইফ ইউ গো আই উইল, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো। সো কন্ডিশনালটা ট্রাই করবেন, কন্ডিশনালটা ভেরি কমন একটা ব্যাপার। সো আমরা এই গ্রামারের ক্লাসটা ফ্রিকোয়েন্টলি নিয়ে থাকি। এরপর যখন গ্রামারের ক্লাস হবে আমরা আরো ভিন্ন ভিন্ন বিষয়, ভিন্ন ভিন্ন এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। সো কন্ডিশনাল, ওকে। সো আপনারা ওই ক্লাসে জয়েন করবেন, গ্রামারের নেক্সট ক্লাসে। যেমন সিম্পল একটা বিষয়, ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। সো ইফ ইউ কেম, রাইটিং এ স্পিকিং এটা বহুল ব্যবহৃত একটা জিনিস, যে এই যে কন্ডিশনাল প্রায় শর্ত সাপেক্ষে কথা বলতে হয়। যদি তুমি আসো তাহলে আমি এটা করব, যদি এটা হয় তাহলে এটা হবে। ইফ ইউ কেম আই উড গো। এরপরে হচ্ছে ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ওকে, এটা হচ্ছে নিয়ম। ওকে, সো যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসতে আমি যেতাম, যদি তুমি আসতে, যদি অনেক দিন পার হয়ে গেছে। যেমন আপনাকে বললাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ উইল বি এবল টু অ্যাচিভ বেটার আইল স্কোর। সো এটা হচ্ছে একটা এক প্রকার। তো ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম। সো ইফ ইউ ধরেন আপনি পরীক্ষা দিয়ে ফেলছেন, আপনাকে বললাম যে আপনি পাস পাস করেছেন বা করেন নাই, বললাম যে ইফ ইউ ডিড নট স্টাডি যদি তুমি পড়াশোনা না করতে, ইউ উড ফেল তুমি ফেল করতা। তো এখন পড়াশোনা করছো জন্য পাস করছো, আর অনেক দিন পার হয়ে গেছে, তো বলতাম যে আরে তোরে তো বলছিলামই পড়াশোনা যদি না করতি কিন্তু পাস কিন্তু করতে পারতি না, আজকে দেখ ঠিকই পাস করছিস। সো ইফ ইউ হ্যাড নট স্টাডিড প্রপারলি, ইউ উড হ্যাভ ফেইলড। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, if plus past indefinite plus past conditional, if plus past perfect plus past perfect conditional. ওকে, আর একটা হচ্ছে কমা এর ব্যবহার। অনেক বেশি গ্রামার হয়ে যাচ্ছে আপনাদের, বেশি ঝামেলা লাগতেছে ভাই। আই উইল সার্ভ দ্য নেশন, ইফ আই হ্যাভ আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল ভাই সুন্দর হয়েছে। ঝামেলা লাগতেছে ভাই এর একটু, মানে হচ্ছে একটু জ্ঞানজাম আর কি। হ্যাঁ, আপনি যদি এগুলো সেপারেটলি আলাদা আলাদা ভাবে না শেখেন, কঠিন। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। তো যে রেদার দেন এর ব্যবহার, রেদার দেন মানে হচ্ছে আহ, আপনার একটা করবেন আর একটা করবেন না। সো পরেরটা
এই রেদার দেন এর স্ট্রাকচারটা মাথায় রাখবেন, যে প্রথমটাকে অ্যাকসেপ্ট করবেন, পরেরটা করবেন না। আই উড রেদার ডাই দেন বেগ। আমি মরবো কিন্তু ভিক্ষা করব না। রেদার দেন এর ব্যবহারটা হচ্ছে, এটা নট নেসেসারি ইউ মাস্ট ইউজ দিস grammatical structure of rather than, but if you keep it mind properly, hopefully you will be able to have a chance using this rather than structure. So I would rather die than beg. আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। সো করব না, মরব না। সো প্রথমটাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স বোঝায়, আই উড রাদার ডাই, এটাকে স্ট্রাকচার হিসেবে দিচ্ছি। এটা কিন্তু ভাই ভাইবেন না যে আমাদের এত সহজ জিনিস পড়ায় কেন, আমরা কি এগুলো জানি না, আমাদের কি কি হচ্ছে হচ্ছে ভাই বোকা ভাবে নাকি, আমরা অনেক চালাক। সো এগুলা জাস্ট স্ট্রাকচার হিসেবে দিচ্ছি ভাই। সো আপনার লেখার মধ্যে যে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এগুলো ফ্রিকোয়েন্টলি করে লিখবেন। সো কমায়ের অ্যাডভান্স ব্যবহার, কমায়ের অ্যাডভান্স ব্যবহারটা ভেরি সোজা। সাপোজ এখানে হচ্ছে আবির 31 years old is no more in this world. সো দেখেন, এমনি বলতে পারতাম যে আবির ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড, এটা না বলে ওকে। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা সিম্পল সেন্টেন্স, একদম হচ্ছে এন্ড বাট অর কোন ধরনের এগুলা ছাড়া। কমপ্লেক্স সেন্টেন্স যে হু, হুইজ, হোয়ার, হুম, আর লাস্ট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা দুইটা তিনটা সেন্টেন্সকে একসাথে করে। তো এই সেন্টেন্স গুলাকে একসাথে করে পরীক্ষার হলে যাবে না। রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু অ্যাডভান্স ব্যবহার আছে, যেমন হচ্ছে ওই যে ক্লাসে আমি বলেছিলাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে, হ্যাজ কাম। সো পরবর্তীতে হচ্ছে প্লুরাল হবে, আর মেইন ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন ধরেন এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ অথবা হ্যাভ কাম। এখানে কি হবে বলেন, হ্যাজ হবে না হ্যাভ হবে? এখানে যে ফ্রেন্ডস আছে, তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে বলেন? গুড মর্নিং বললে আমি কি বলবো? আমার এখানে দুপুর হলে প্লিজ বলুন, আমি লিভ নেবো। গুড মর্নিং বললে গুড মর্নিংই বলবেন, এগুলো কোনো ম্যাটার না। হ্যাজ, হ্যাভ, হ্যাভ বলছেন। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ কাম, আসছে। সো বন্ধুদের মধ্যে একজন আসছে না বন্ধুরা সবাই আসছে?
বলেন না, বন্ধুরা সবাই আসছে না একজন আসছে? বন্ধুদের মধ্যে একজন আসছে, ঠিক আছে। তাহলে আপনার যদি একজন এসে থাকে, তাহলে এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। সো দ্যাটস ইট। এই টাইপের একটা গ্রামার ফাইনালি ইউজ করে। এখানে শুধু অন দিয়ে হয় না। অন ইজ এভরি, অন ইজ এভরি, নান, নো ওয়ান, সবগুলাই সিঙ্গুলার হিসাবেই বসে। নান, নো ওয়ান, এগুলো সবগুলাই সিঙ্গুলার হিসাবে বসে। এগুলো যে কোনো একটা যদি থাকে তাহলে সিঙ্গুলার হিসাবে বসে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে যখন আবার গ্রামারের ক্লাস হয় আমি আবার হচ্ছে আপনাদেরকে জানাবো। সো ইনশাল্লাহ হচ্ছে আবার জয়েন করবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবার হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স, আমাদের বেসিক আর অ্যাডভান্স গ্রামের ক্লাস রেকর্ডটা একটু ভালো মতো দেখেন। ওখানে মোটামুটি বলা আছে। তো যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখানে যে লিস্টটা দেওয়া আছে এগুলা ইউজ করবেন। এই যে রাইট ফর্ম অফ ভার্বস, কন্ট্রাস্টিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্যাসিভ ভয়েস, কমায়ের একটা কমায়ের ব্যবহার রাখবেনই। কন্ডিশনাল, ইনভার্টেড সেন্টেন্স হলো যে আই হ্যাভ নেভার, নেভার গেট দোজ, নেভার গট দোজ এক্সপিরিয়েন্স। সো এই টাইপস এর একটা বিষয় রাখার ট্রাই করুন যে আই হ্যাভ নেভার সিন সাচ কাইন্ড অফ অ্যামেজিং পিপল ইন মাই লাইফ। সো এইটাই এনাফ। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সটাকে আবার যদি ইনভার্টেড করতে চান, নেভার হ্যাভ আই সিন সাচ কাইন্ড অফ অ্যামেজিং পারসন, সো এটা হচ্ছে আপনার ইনভার্টেড সেন্টেন্স হয়ে যায়।
আর এক একটা সেন্টেন্সকে মাথায় রাখবেন, ওই সেন্টেন্সকে স্ট্রাকচার হিসাবে নিয়ে ফাইনাল পরীক্ষায় আপনি ইউজ করবেন। আর আপনাদের কোনো ম্যাটেরিয়ালস রিলেটেড কোনো কিছু লাগলে এই নাম্বারে নক দিবেন, এই চ্যাট বক্সে এখানে কাইন্ডলি বলবেন না। ঠিক আছে ভাই? ম্যাটেরিয়ালস লাগলে এখানে নক দিবেন। তো আমি তো এখানে ক্লাস নিচ্ছি, আমি তো ম্যাটেরিয়ালস এখন দিতে পারবো। রুবেল মিয়া ভাই, আপনি কার থেকে কিছু বলতে চাচ্ছি, কিন্তু আমাকে সুযোগ না দেওয়ার কারণটা কি জানতে পারি? ভাই আপনি প্রতিদিনই কথা বলেন অলমোস্ট, আর এক মেসেজ এতবার দেন কেন? দেখি কি বলবেন শুনি। আপনাকে কি আমি সুযোগ দিই না? আপনি আজকে তো একজনকেও সুযোগ দেন, আপনি এই টাইপের কথা কেন বলতেছেন বলেন তো ভাই? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি কালকে অনেকবার মেসেজ করছি কিন্তু আমি বলতে পারি নাই আপনি কি কেন এই যে আপনার বুঝতেছি না। আপনার সাথে প্রায়ই আমার কথা হয়, আমি আপনার নামটা খুব ভালো করেই জানি। হ্যাঁ, কিন্তু কালকে আমি ভাই অনেকবার মেসেজ করছি কিন্তু আমাকে রেসপন্স কালকে করা পারেন হয় নাই না। জন্য কি? আমার আচ্ছা একটা বলেন, কোশ্চেন, আগে বলেন কি বলতে চান বলেন। ভাই ওই যে কালকে যে বললেন যে ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, এটা কেন লাগবে জানতে পারি? আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, এই দেশে এসে তো আপনি ড্রাইভিং শিখবে, ড্রাইভিং করতে হবে তাই না? এই দেশে যার যার ড্রাইভিং সেই সেই করে। তো এই জন্য লাগবে, এটা ম্যান্ডেটরি না কিন্তু হইলে ভালো। আর আরেকটা বিষয় ছিল ভাই, এই যে অ্যাডমিশনের ডেডলাইনটা দেখতে বলছিলেন। এখন আমার তো আইএলটিএস স্কোর হয় নাই বা আমি এক্সামও দিই নাই, তাহলে এটা দেখলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আইএলটিএস স্কোর নাই, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? না, আপনি যে বলছিলেন যে দেখেন একটু যে হ্যাঁ কোন কোন ভার্সিটি দেখবেন, আপনাকে এটা দিচ্ছে না। দেখবেন যে কত স্কোর লাগে, কত স্কোর ও লাগে, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে স্কোরটা। সময়টা কত। আপনি কি আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট? আচ্ছা, জি জি। ঠিক আছে। Okay, গ্রামারের নলেজ বাড়ানোর জন্য গ্রামার প্র্যাকটিস করতে হবে। তো ভাই দেখেন, আমি এই ইনফরমেশন গুলো আপনাদের উপকারার্থে দেই, উপকার করার জন্য দেই, হ্যাঁ। এখন আপনার এই এইগুলো বিষয় তো আমি বলবো না যে আপনি পাসপোর্ট কিভাবে করবেন, পাসপোর্ট ই করবেন। সো আমি সুযোগ পাইলে, সময় পাইলে রিল্যাক্সে বলবো, কিন্তু আপনি তো আমাকে প্রেসার দিয়ে এভাবে বলতে পারেন না। আমি কেন বলি না, একটা মেসেজ বারবার দিচ্ছেন, আহ, কেন আমাকে সুযোগ না দেওয়ার কারণটা কি জানতে পারি? ইটস ওকে, নো প্রবলেম ভাই। বাট একটু মানে একটু সময় নেন, একটু ধৈর্য ধরেন। আপনি তো আসেনি আমাদের সাথে, এমন না যে হারায় যাচ্ছি, আমি হারায় যাচ্ছি, আপনি হারায় যাচ্ছেন। ডোন্ট মাইন্ড, হ্যাঁ ভাই। পজিটিভ ভার্ব হলো যে এই ভার্বগুলো গেটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে হ্যাভ, তা এগুলো নট ম্যান্ডেটরি। যারা বেসিক বা বিগিনার লেভেলে তাদের এইগুলো অ্যাভয়েড করবেন, এই এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। যারা অ্যাডভান্স লেভেলে আছেন, 9 ব্যান্ড, 8 ব্যান্ড, 7 ব্যান্ড, 7 ব্যান্ড টার্গেট, তারা এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন। বাট যাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 5, 5.5, 6, 6.5, তাদের এটা দরকার নেই। এটা করতে যে আপনি সহজগুলাও হারায় ফেলবেন। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, বাট আপনার সময়টা সেভ করার চেষ্টা করতেছি। সো যেগুলো বেশি দরকার সেগুলোই আমি ডিসকাস করলাম। টার্গেট ব্যান্ড 8 ভাইয়া, অবশ্যই তাহলেও ভালো করে শিখবেন। তাহলে আমাদের হচ্ছে ইনভার্টেড সেন্টেন্সের যে রুলসটা আছে, যে লেকচার শিট আছে, ক্লাস রেকর্ড আছে, ওই পুরো ক্লাস রেকর্ডটা দেখবেন, যেটা 15-20 মিনিটের একটানা বলা আছে, ওইটা দেখবেন, হ্যাঁ। সো ওখান থেকে আরো ভালো আইডিয়া পাবেন। ওকে, আর হচ্ছে
এরপরেও যাদের কোশ্চেন আছে তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওকে? কিন্তু এই যে আপনার ভিসা রিলেটেড, তারপরে হচ্ছে আহ, আপনার এই মানে অন্য পড়াশোনার বাইরে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, কারণ আমি অনেক বিষয় নিজেই জানি না। জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করতে তো দোষ নাই। তো আমি আসলে জানি না, আপনি পড়াশোনা রিলেটেড বা ভিসা রিলেটেড, পড়াশোনা রিলেটেড হলে আমাকে জানাবেন এখানে। আর পড়াশোনা রিলেটেড না হলে আপনি যে অফিসের হোয়াটসঅ্যাপে নক দিবেন। যাদের কোশ্চেন নেই তারা লিভ নিতে পারেন। যাদের কোশ্চেন নেই তারা লিভ নিতে পারেন। আজকে আমাদের এখানে শুক্রবার, হ্যাঁ। তো সবাই দোয়া করবেন। আপনারা নিশ্চয় নামাজ কালাম পড়ছেন, আজকে তো আপনাদের ওখানে হচ্ছে এখন রাত হয়ে গেছে। তো আমাদের একটু পরে, এখন তো টাইম আগাইছে, 1 ঘন্টা আগেই নামাজ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাই ভালো করুক। ওকে, ওকে, তাহলে আমার পার্সোনাল কোশ্চেন যেগুলো আছে এগুলো পরবর্তীতে এখানে নক দিবেন, কিন্তু ক্লাসে আইএলটিএস ছাড়া অন্য কোনো কোশ্চেন করবেন না। ঠিক আছে ভাইয়া? আপনাদের এই ধরনের এই যে স্পিকিং ক্লাস বা এগুলো আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন, এই যে অফিস নাম্বারে নক দেন, ওকে? আর যদি পড়াশোনা রিলেটেড হয় তাহলে আমার পার্সোনাল নাম্বারে নক দেন। সো এখন এখন আর কথা বলতে চাচ্ছি না, শুক্রবার। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা পড়াশোনা রিলেটেড হলে আমার এই নাম্বারে নক দেন। আর স্টাডি ম্যাটেরিয়ালস, ভর্তি, যেমন পরশুদিন থেকে আমাদের ফুল কোর্স ইনশাল্লাহ, তাহলে এই যে অফিসের হোয়াটসঅ্যাপে নক দেন। আর পড়াশোনা রিলেটেড হলে আমার নাম্বারে নক দেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। সো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে রিপ্লাই দেব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। আপনারা এই নাম্বারে একটু নক দেন, ওকে? সময় নিয়ে ইনশাল্লাহ রিপ্লাই দেব। একটু সময় দিবেন মেহরবানি করে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এখানে নক দিবেন, হ্যাঁ? কাইন্ডলি কেউ বিরক্ত হবেন না, আমরা সময় নিয়ে ইনশাল্লাহ রিপ্লাই দেব। আসসালামু আলাইকুম। নেক্সট রিডিং এর গ্রামারের ক্লাস হলে আবার আপনাদের ক্লাস লিংক দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, গ্রুপে। আসসালামু আলাইকুম।